পরিবার বড় বিচিত্র। একই পরিবারের মধ্যে কেউ কুসংস্কারের নামে ঘরের মেয়ের জীবনে অন্ধকার নামিয়ে আনে, আবার কেউ সাহস আর ভালোবাসা দিয়ে সেই অন্ধকার ভেঙে নতুন ভোরের আলো দেখায়। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের শোনাব সাহিত্যিক হেমলতা দেবীর কলমে আরেকটি অনন্য অসাধারণ গল্প, প্রসাদ। চলুন শুরু করা যাক। পুরানো নহর স্থানটি নগরের শেষ প্রান্তে একখণ্ড বৃহৎ পতিত জমি। স্থানীয় রাজাদের প্রায় 5 পুরুষ আগে এই স্থানে বসতবাটি ছিল। স্থানটা পছন্দ না হওয়ায় তারা নগরের মাঝখানে প্রাসাদ বানিয়ে বাস করছেন। পুরনো নহরে পড়ে আছে শুধু ভিটার আঁকা বাঁকা ভাঙা ভিত। রাজবাটি স্থানান্তরিত হয়েছে, কিন্তু বাস্তুদেবী শ্যামকালীর মূর্তি স্থানান্তরিত করা সম্ভব হয় নাই। দেবমূর্তি নড়াতে নাই বলে মন্দির বিগ্রহ যেমন তেমনই রয়েছে আজও। নিত্য পূজা ভোগাদির ব্যবস্থা 16 আনাই বজায় আছে পূর্বের মতো। তাল চন্দন ঘষা, রাশি রাশি মালা গাঁথা, ঝকঝকে করে ঠাকুর ঘরের মেঝে ধোয়া, ত্রুটি হয় না একটুও। পুরোহিত ঠাকুর পুজোয় বসেন যথা নিয়মে, মন্ত্রাদি উচ্চারিত হয় নিখুঁতভাবে। ভূতপূর্ব পুরোহিত ছিলেন তন্ত্রমতের সাধক। শাস্ত্রজ্ঞান ছিল তার অসাধারণ। নাম ছিল কালিকানন্দ আগুমবাগীশ। স্তোত্র আওড়াতেন তিনি সকাল সন্ধ্যা নিজের মনে অনবরত। স্নানাহার কোনো সময়তেই সেটা বাদ যেত না। পূজায় বসে ধ্যানে মগ্ন থাকতেন ঘণ্টার পর ঘণ্টা। একাহারী সাত্ত্বিক ব্রাহ্মণ নিষ্ঠার অবতার। সকলেই ভক্তিতে মাথা নত করত তার পায়ে। রাজবাড়ির পুরুষ নারী সকলেরই তিনি ছিলেন দীক্ষাগুরু। সেদিক দিয়েও তার প্রতিপত্তি ছিল না কম। মন্দির সংলগ্ন মাটির বাড়িতেই তার বাস ছিল। গ্রন্থরাশি ছিল তার সম্পদ। দেবত্র সম্পত্তির আয়ে দেবীর পূজা ভোগাদির যাবতীয় ব্যয় এবং পুরোহিতের পরিবার প্রতিপালন হতো খুব স্বচ্ছন্দে। পুরোহিত ঠাকুরানীকে গা ভরা সোনার গহনা দিয়েছিলেন রাজমাতা পুণ্যমালা দেবী। সে আজ প্রায় 50 বছর আগেকার কথা। বর্তমানে অনেক পরিবর্তন ঘটেছে। সিদ্ধপুরুষ কালিকানন্দের পুত্র যোগানন্দ বাপের পরে পৌরোহিত্য পদ পেয়েছিলেন। তিনি বাপের কাছে তন্ত্রশাস্ত্র মন্ত্রাদি শিক্ষা করার সঙ্গে কতকটা ইংরেজিও শিখেছিলেন আধুনিক কালের মতো। নিজের ছেলেকে তিনি পুরো আধুনিক দস্তুরে কলেজে পড়িয়ে বিএ পাশ করিয়ে স্বর্গগত হয়েছেন। দেবীবর বিএ পাশ করেছেন বটে, কিন্তু পৈতৃক পৌরোহিত্য পদ ত্যাগ করা তার পক্ষে সম্ভব হয় না। নিয়মিত পূজাপাঠ তাকেই করতে হয়, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও। মানুষ যে বিদ্যা আয়ত্ত করে তার চর্চা না করে সে থাকতে পারে না। রাজপুরোহিত দেবীবর নিজের ইংরাজি শিক্ষাটুকুকে কাজে না লাগিয়ে থাকতে পারেননি। পুরানো নহরের মাইলখানিক দূরে একটি গ্রাম্য পাঠশালার শ্রীবৃদ্ধি সাধনে তিনি বিশেষ উদ্যোগী ছিলেন। পাঠশালাটির নাম শ্যামাকালী পাঠশালা। দেবীর নামে পাঠশালাটির প্রতিষ্ঠা। সেকেলে বাংলা নবিশ 2 বুড়ো পণ্ডিত এ যাবৎ পাঠশালার কাজ চালিয়ে এসেছেন। দেবীবর শিক্ষার নূতন ধারা প্রবর্তন করে প্রায় সেটিকে মাইনর স্কুল করে তুলেছেন। শ্যামাকালী পাঠশালা নামটি পরিবর্তনের উপায় নাই, কারণ দেবীর নামে নামকরণ। দুপুরে দেবীর পূজাভোগ শেষ করে প্রসাদ পেয়ে তিনি প্রতিদিন পাঠশালায় যান। নিজে পড়ান এবং তদন্তও করেন ভালো মতে। ছাত্র সংখ্যা বেড়ে এখন 100-র বেশি দাঁড়িয়েছে। দেবীবরের প্রশংসা চারিদিকে। বর্তমান রাজা পৃথ্বীনাথও তাকে ভালোবাসেন খুব, ব্যবহার করেন বন্ধুর মতো। পিতামহের আমলের মাটির বাড়ি দেবীবরের বাবার আমলেই পাকা হয়েছিল। 3খানি ঘর, 2খানি পাশাপাশি, 1খানি অন্য ধারে। দেবীবর নিঃসন্তান।
মন্দিরের ভৃত্য নফর সস্ত্রীক ওখানে বাস করে। তারা ভৃত্যও বটে, বাড়ির অভিভাবকও বটে। ছোট থেকে দেবীবরকে নফর কোলে পিঠে করে মানুষ করেছে। তার প্রতিপত্তি সংসারে খুবই। শনিবার পাঠশালা থেকে ফিরছেন দেবীবর আজ সকাল সকাল। বাইরে রাখা গাড়ু থেকে জল ঢেলে হাত পা ধুয়ে ডাকলেন, ওগো শুনছ? ভিতর থেকে সাড়া এলো, যাই। গৃহিণী পাথরের বাটিতে ভেজানো মিষ্টি ঢালাঢালি করে স্বামীর জন্য শরবত তৈরি করছিলেন। দেবীবর আবার বললেন, শুনছ, চাঁপির বিয়ে, শুকো লিখেছে তোমাকে আমাকে যেতে। তোমাকে নিতে আগেই সে লোক পাঠাবে। আমি বিয়ের দিন সকালে পৌঁছব। কাল শিবু আসবে তোমাকে নিতে। মায়ের পূজার ব্যবস্থা না করে তো আমার যাওয়ার জো নেই, কাজেই আমার যেতে দেরি হবে। বিয়ের নামে উল্লসিত মগ্নময়ী বললেন, চাঁপির বিয়ে? কোন তারিখে গো? কার সঙ্গে? কোথাকার বর? কেমন বর? আরে সেসব কিছুই জানি না। শুকো লিখেছে বিয়ে, এই পর্যন্ত। তার শ্বশুর ঠিক করেছেন, তার মতোই কাজ। গিয়েই দেখা যাবে কি অবস্থা কি ব্যবস্থা। পলাশ তো কিছুই লেখেনি। ভালো হলে সে আহ্লাদে আটখানা হয়ে আমাকে পত্র দিত। চুপচাপই আছে দেখছি। তাওই মশাই যেরকম অর্থপিশাচ, কিসে কি ঘটাচ্ছেন কে জানে। দেবীবরের একটিমাত্র বোন শুকতারা। বিয়ে হয়েছে 4খানা গ্রাম দূরে। শ্বশুরের নাম শক্তিশ্বর বাণিজ্যে। তার স্বভাবের পরিচয় পাওয়া যায় নাই সে ঘরে মেয়ে দেবার পূর্বে। ছেলেটি খুব ভালো দেখে তার হাতে মেয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাপের উপর একটি কথা কইবার শক্তি শুকতারার স্বামী পলাশচন্দ্রের নাই। মুখ বুজে সব সইতে হবে, বাপ যা করেন। গৃহিণী, ছেলে, বউ সকলকে নিয়েই তিনি দাবিয়ে রেখেছেন মহাশাসনে। কঠোর স্বভাব, কঠিন বাক্য, সামনে বড় একটা কেউ এগোয় না। শরবতের গেলাসটি স্বামীর হাতে ধরে দিয়ে মগ্নময়ীর রেকাবিতে ফল সাজালেন স্বামীর জন্য। ভাগ্নির বিয়ে, ননদের বাড়ি যাবেন 2 দিনের জন্য। সে 2 দিন স্বামীর যত্ন করবে কে ভেবে মনটা তার একটু বিমর্ষ হলো। যাই হোক, ভাগ্নি চম্পকলতার বিয়েতে কি দিতে হবে দুজনে পরামর্শ করতে লাগলেন। পুরোহিতের ঘরে কাপড়ের অভাব নাই। জোড়া জোড়া কাপড় ঘরে বস্তা বাঁধা। একখানা ফুল কাটা দামি চেরির কাপড় আর একজোড়া লাল পাড় শাড়ি নেবেন চম্পকের জন্য। সেকেলে নমুনার সোনার একজোড়া কঙ্কনও নিতে হবে ঠিক হলো। একটি ভাগ্নি, ভালো করে দিতে হবে তো। একখানা লাল পাড় গরদ নেবেন শুকতারার জন্য। ননদের জন্য একখানি ভালো কাপড় না নিয়ে যাওয়া যায় না। দেবী শ্যামাকালীর কৃপায় তসর, গরদ, চেলি কিছুরই অভাব নাই পুরোহিতের ঘরে। ব্যবস্থা সব ঠিক হয়েই রইল। কাল লোক এলেই মগ্নময়ী রওনা হবেন। দেবীবরের মনটা কিন্তু চিন্তিত হয়ে রইল। পলাশ কোনো চিঠি দিল না ভেবে। পরদিন সকালেই শিবকুমার এসে হাজির মামিমাকে নিতে। শুকতারার একটি ছেলে, একটি মেয়ে। চম্পকলতার বয়স 16 হবে। শিবকুমার তার চেয়ে 2 বছরের বড়। ম্যাট্রিক ক্লাসে পড়ে শহরের হাই স্কুলে। শিবকুমারকে দেখে মামা মামি দুজনেই খুশি। কিরে শিবু, চাঁপির বিয়ে, বর কেমন হচ্ছে? কি জানি মামা, বরের খবর তেমন তো কিছু শুনছি না। বাবার মেজাজ খারাপ, মায়ের মন দেখছি ভার। ঠাকুর দাদার উপর আর কে কথা বলবে? জানেন তো কিরকম কড়া মেজাজের লোক। বাবা আপনাকে শীঘ্র যাবার জন্য বলে দিয়েছেন। আমার যে দেবীর পূজা শেষ না করে যাবার উপায় নেই রে। সকালের পূজা শেষ করে পূজার ভোগ দেওয়ার ভার পূজারী ঠাকুরের ওপর দিয়ে আমি বিয়ের দিন বেলা 8টা নাগাদ রওনা হব। জিনিসপত্র গুছিয়ে বেঁধে মগ্নময়ী রওনা হলেন শিবকুমারের সঙ্গে। যাবার সময় নফরের বউকে বলে গেলেন, দেখিস তোরা, তোর দাদা ঠাকুরের খাওয়া দাওয়ার যেন কোনো কষ্ট না হয়।
তুই সামনে বসে খাওয়াস কিন্তু। বিয়ে বাড়ি, সকাল থেকে আয়োজন উদ্যোগ চলছে। আয়োজন যৎসামান্য, খুব কম খরচেই কাজ সারা হবে। একটি টাকাও শক্তিশ্বর বাণুজ্যের মা বাপ। 200 টাকায় নাতনির বিয়ে সারবেন ফর্দ করে বসে আছেন। কথাটি কবার জো নেই বাড়ির কারো। বেলা 10টা। দেবীবর বোনের শ্বশুর বাড়িতে এসে পৌঁছলেন। তাওই মশাইকে বারবাড়িতে প্রণাম করে পায়ের ধুলো নিয়ে ভগ্নিপতির খোঁজে চললেন। দালানে উঠতেই পলাশচন্দ্রের সঙ্গে দেখা। সম্বন্ধীর হাত ধরে পলাশচন্দ্র পাশের ঘরে ঢুকলেন। বিপদ উপস্থিত দেবীরা, মেয়েটাকে গলায় কলসি বেঁধে জলে ফেলে দেওয়া হচ্ছে। বুড়োর বয়স 65। 800 টাকা পণ দিয়ে বাবা তার হাতেই চাঁপিকে বিসর্জন দিচ্ছেন। আমি তো কন্যা সম্প্রদান করব না, তা আমার কপালে যাই থাকুক। বাবা যদি বাড়ি থেকে মেরে তাড়ান তাও ভালো। বিয়েটা ভাঙা যায় কি করে, একটা পরামর্শ দিতে পারো দাদা? আমি মরিয়া হয়ে বাড়ি থেকে না হয় বেরিয়ে গেলুম, কিন্তু তোমার ভগ্নির দশা কি হবে ভেবে দেখো। তাকে আস্ত রাখবেন না বাবা? ভাববেন তার পরামর্শেই আমি দাঁড়িয়েছি বাপের বিরুদ্ধে। আর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলেও বিয়ে তো বন্ধ হবে না, বিয়ে তিনি দেবেনই। এক্ষেত্রে উপায় কি? আমি কাল থেকে অনাহারে আছি, এতটুকু জল রুচ্ছে না মুখে জানো। পলাশচন্দ্রের সঙ্গে দেবীবরের খুব ভাব কলেজে পড়ার সময় থেকে। দুজনে একসঙ্গে বিয়ে পাশ করেছেন এক কলেজ থেকে। দেবীবরের বন্ধুত্বই শুকতারাকে পলাশচন্দ্রের হাতে দেওয়ার কারণ। কে জানত তখন এমন হৃদয়হীন শ্বশুর তার। দুজনে অনেকক্ষণ পরামর্শ করে একটা মতলব বাঁটলেন। জলস্পর্শ না করে তখনই দুজনে বেরোলেন কার্যসিদ্ধির চেষ্টায়। সন্ধ্যার পূর্বে অধিবাসের সামগ্রী নিয়ে বর রওনা হয়েছেন নিজের গ্রাম থেকে। 2খানা গ্রাম পেরিয়েছেন। ঝাপসা হয়ে এসেছে যেন দিন শেষের ক্ষীণ আলো। রাস্তার দুধারে বড় বড় গাছ। গাছের ওপর থেকে হঠাৎ বরের পালকির উপর বড় বড় ইঁট পড়তে শুরু হলো। বেয়ারাগুলো চমকে চারিদিকে হচকচিয়ে চাইতে লাগলো। কোথা থেকে ইঁট পড়ে? মানুষ দেখা যায় না, অথচ ইঁটের পর ইঁট পড়ছে। একটা বেয়ারা চেঁচিয়ে উঠল, ভর সন্ধে ভূতের কাণ্ড, চল বাবা পালকি ফেলে ছুটে পালাই। আরও একজন বলল, পালকিখানার দাম কত জানিস? পালকি গেলে দেবে কে? পালকি বয়ে পেট চালানোই ব্যবসা, পালকি গেলে খাবো কি? বুড়োটাকে নামিয়ে ফেলে পালকি নিয়ে দৌড় মারি, চল। কথাগুলো কইতে কইতে ইঁট পড়ল আরো 20-25 খানা। পালকির মাথার কাঠটা গিয়েছে ফেটে। একটা বেয়ারার হাতে পড়ল একখানা ইঁট। সে চিৎকার করে পালকি ছেড়ে দিয়ে বসে পড়ল রাস্তায় হাতের যন্ত্রণায়। মাথায় ইঁট পড়ার ভয়ে বাকি বেয়ারাগুলো দিল পালকি রাস্তাতে বসিয়ে। বুড়োর ততক্ষণে হুঁশ হয়েছে। মুখ বাড়িয়ে দেখছে বেয়ারাগুলো ছিটকে পড়েছে। পালকি হয়েছে অচল। পালকি থেকে বেরিয়ে বর দাঁড়ালো রাস্তায়। 2টো বেয়ারা ছুটে এসে অধিবাসের জিনিসগুলো লণ্ডভণ্ড করে দিয়ে টাকা কড়ি যা ছিল বুড়োর সঙ্গে টেনে হিঁচড়ে নিল কেড়ে। সঙ্গে ছিল একটা চাকর, তাকে মারতে শুরু করেছিল তারা আগেই। এমন সময়ে গাছ থেকে নেমে পড়ল স্কুলের ছেলের দল। বুড়োকে তাড়া দিয়ে বাড়ি ফিরালো। না ফিরলে মেরে ভাঙবে হাড়, এই ভয় দেখালো। হতবুদ্ধি বর 2-1বার অস্ফুট স্বরে পুলিশ পুলিশ হেঁকে ছেলেদের হাতে উঁচানো লাঠি দেখে নিজের গ্রামের দিকেই দিল পাড়ি। বিয়ে রইল মাথায় তোলা। চাকরটা মার খেয়েছিল বেদম। সে সেই গ্রামে রইল পড়ে সেই দিনের মতো। পালকি বেয়ারারা প্রায় পালকির দাম উসুল করে নিয়েছিল বুড়োর পকেট থেকে। এদিকে রাত 10টা বাজে। বিয়ে বাড়িতে বর পৌঁছয় না। শক্তিশ্বর ঘর বার করছেন। বর কই রব সকলের মুখে।
ক্রমেই রাত বাড়ে, বর পৌঁছয় না। ব্রাহ্মণ পুরোহিত সব বসে, পাত্র কই? গ্রাম নিতান্ত কাছে নয় যে তখনই লোক পাঠিয়ে খবর আনানো যায়, তবু একজন লোককে পাঠানো হলো। তার খবর নিয়ে ফিরে আসতে রাত্রি হলো শেষ। বিবাহের লগ্ন বয়ে গেছে অনেক আগে। বুড়ো নাকি গ্রামে ফিরে রটিয়েছেন, রাস্তায় অসুস্থ হয়ে পড়ায় তিনি বিবাহস্থলে পৌঁছতে পারেন নাই। গ্রামের লোকেরা আগে থেকেই বিদ্রূপ আর বিরক্তিতে গ্রাম তোলপাড় করেছিল বুড়োর বিয়ে নিয়ে। একটি বিধবা মেয়ে রয়েছে বুড়োর ঘরে, 30 বছরের। সেই বুড়োর বিয়ে? মেয়েটি সন্ধ্যা থেকে কান্নাকাটি জুড়েছিল খুব। বিয়ে না করে বাপকে ফিরে আসতে দেখে সে যেন ফিরে পেয়েছে নিজের প্রাণ। 16 আনার হরির লুট দেবে মনে মনে মানত করেছিল। এদিকে শক্তিশ্বরের মেজাজ খুব খারাপ। খুঁত পড়া মেয়ে ঘরে রইল, বিয়ে করবে কে? অন্য ভাবনা, বর আবার 800 টাকা ফিরে পাবার দাবি না করে। বদ মেজাজে তার স্বর উঠল সপ্তমে চড়ে। চিৎকার করে ডাকলেন, বৌমা, চাঁপিকে নিয়ে এখন করা যায় কি? এমন হতভাগা মেয়েও তুমি পেটে ধরেছিলে? আমার জাত, কুল, মান, সম্ভ্রম সব যেতে বসলো ওর জন্য। ওর মুখ আমি আর দেখব না। যেখানে হয় তোমার মেয়েকে সরিয়ে রাখার ব্যবস্থা করো। আমি একদিনও আর ওকে এখানে ঠাঁই দেব না। চোরের মতো চুপটি করে শুকতারা নীরবে শ্বশুরের ভৎসনা বাক্যগুলি হজম করলেন। খানিক পরে বললেন, বাবা, দেখি যদি দাদা ওকে নিয়ে যান। অনেকটা দূরে গিয়ে থাকলে পাড়াপড়শির মধ্যে আন্দোলন একটু কম হতে পারে। আপনি যদি আজ্ঞা করেন তবে দাদা বৌদির সঙ্গে ওকে পাঠিয়ে দিই। শক্তিশ্বর গজগজ করতে করতে বললেন, যাক যাক, তাই যাক। দূর করে দাও এখান থেকে ওই মেয়েকে। আর কখনো এ বাড়িতে ওকে এনো না, আমি ওর মুখ দেখব না। মনে মনে ভাবলেন, টাকা 800 তো পকেটে পুরেছি। দাবি করলে বুড়ো বেটা সে টাকা আর ফেরত পাবে না। বলবো বিয়ের উদ্যোগে খরচা হয়ে গেছে তার চেয়ে অনেক বেশি। হাঁকিয়ে দেব এক কথায়। মেয়েটারও খোরপোশের দায় থেকে নিষ্কৃতি পাওয়া গেল। মন্দ হবে না। সেই দিনই চম্পকলতা খুশি মনে পুরানো নহরে চলে গেল মামা মামির সঙ্গে। ভোরে উঠে মগ্নময়ী দেখেন ঘরের কাজগুলি সব সেরে চম্পক দাঁড়িয়ে আছে মামাবাবুর খড়ম জোড়া হাতে নিয়ে। মুখ হাত ধুয়ে মামাবাবু পড়েন। বারান্দার এক ধারে মামাবাবুর মুখ ধোবার সরঞ্জাম গোছানো। দাঁতন, মাজন, পিতলের কলসি ভরা জল, মুখের উপর একটি জল ভরা ঘটি চাপানো। ধবধবে গামছাখানি ভাঁজ করে ঘটির মুখে রাখা। মামি বললেন, কিরে চম্পক, তুই যে হার মানালি আমাকে রে। 5টার মধ্যে সব কাজ সেরে বসলি। কাণ্ডখানা কি দেখো, এমন তালিম তোকে দিল কে রে? মা শিখিয়েছেন মামিমা কাজ করতে হাতে ধরে। ধরে ওঠার অভ্যাসটি তারই করে দেওয়া। মা আমার নিরলস, অত্যন্ত পরিশ্রমী। ঠাকুরদাদার মেজাজ রেখে চলতে তিনি এমনই অভ্যস্ত যে নিজের অবকাশের কথা ভাবতে শেখেননি কোনো দিন। কোনো কাজে খুঁত হলে ঠাকুরদা চোটে আগুন। তার ভয়ে বাবাকে পর্যন্ত মা যত্ন করতে সময় পান না এতটুকু। বাবার যত কাজের ভার ছিল আমার হাতে। বলে চম্পকলতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মা, বাবা, বাপের ঘর মনে পড়ে মনটা তার অধীর হয়ে উঠল। চেপে রাখল মনের ব্যথা মনেতেই। মামা মামির আদর যত্নে এখানে সে সুখে আছে খুবই, তবু মা বাবাকে তো ভোলা যায় না। দাদা শিবকুমার মাঝে মাঝে এসে তাকে দেখে যায়। মা বাবার এ মুখ হবার জো নেই, জানলে ঠাকুরদা রক্ষা রাখবেন না। মা পত্র দেন শিবকুমারের হাতে। মেয়ে বেঁচে আছে, সুখে আছে, এতেই তারা সুখী। দেবীবর ভাগ্নি চম্পকলতার সুন্দর সদভ্যাস ও নিরলস প্রকৃতি দেখে মুগ্ধ হন।
ভাবেন আরও একটু মানুষ করে তোলা যায় কি করে। স্ত্রীকে বললেন, মগ্ন, আমি ঠিক করেছি তোমাকে আর চম্পককে রাতে পড়াবো। বাংলা, সংস্কৃত, ইংরেজি যা তোমরা পড়তে চাও, যত দূর শিখতে পারো। ঘরের কাজ এখন ভাগাভাগি হয়ে অবসর পেয়েছ ঢের, হেলায় সময় নষ্ট করা চলবে না। চরকায় সুতো কেটে পৈতে তৈরি করে রাস করেছ, তাও করো, আর পড়াটাও শেখো। পৃথিবীর খবর জানবে তাতে অনেক বেশি। মামা ভাগ্নিতে উৎসাহে উৎফুল্ল হয়ে উঠল খুব। মগ্ন বললেন, আমি বুড়ো হতে চললুম, আমার আবার পড়া, চম্পককে পড়াও। সে হবে না, তোমাকেও পড়তে হবে। বসে বসে পৃথিবীর অন্ন ধ্বংস করা চলে না, পৃথিবীর নুন খেয়ে গুণ গাইতে হবে। আমি তো মা শ্যামাকালীর অন্ন খাই, পৃথিবীর অন্ন খাবো কেন? পৃথিবী আর মা শ্যামাকালী যে এক তা তো জানো না। লেখাপড়া শেখো, তবে তো জানবে। সে আবার কিরকম? পরে বুঝবে। মন্ত্র সাধন করে এই বুঝি শিখেছ? মন্ত্রের সঙ্গে পৃথিবীর কাজের যোগ ঘটালে তবেই শিক্ষা সম্পূর্ণ হয়। কালই আমি তোমাদের জন্য বই নিয়ে আসব। চম্পক মহা উৎসাহে লেগে গেল লেখাপড়া শিখতে। মামিমাও মুখ বুজে মেনে নিলেন স্বামীর আজ্ঞা। মনে মনে ভাবলেন, দিন কতক না পারলেই ছেড়ে দেবেন নিজে নিজে, বুড়ো বয়সে আবার পড়া। লিখতে শিখে চম্পক মাকে চিঠি লিখে জানালো মামাবাবুর কাছে সে লেখাপড়া শিখছে। মায়ের মন চম্পকের ভবিষ্যৎ ভেবে অনেক সময়তেই চিন্তায় অবসন্ন হয়। বিয়ে তো মেয়েটার হলো না, পুনরায় বিবাহ হওয়া সম্ভব হবে কিনা তাও জানা নেই। শ্বশুর থাকতে তো নয়, কিন্তু মনের কথা তিনি মনেই চেপে রাখতেন। দাদা তাকে পড়াশোনা শেখাচ্ছেন জেনে শুকতারার মনটা অনেকখানি হালকা হলো। বুক থেকে চিন্তার বোঝা যেন একটু কমল। চম্পককে পাঠিয়ে পর্যন্ত শ্বশুরের ভয়ে তিনি কোনোদিন মুখে আনেননি যে আমি বাপের বাড়িতে যাব। শ্বশুর নাম করেন না চম্পকের একদিনও। এইভাবে 3 বছর কেটে গেল। চম্পক মামা মামির কাছে প্রতিপালিত হচ্ছে। কালী পুজোর রাত। অমাবস্যার ঘোর অন্ধকারে শ্যামা কালী দেবীর মন্দিরে পূজার ঘটা লাগে খুব। সঙ্গে সঙ্গে আশেপাশের পুরো জমি জুড়ে মেলা বসে জাঁকজমকে। নানা গ্রামের লোক জড়ো হয় প্রায় 1000 খানিক। রাতের বেলা চোখে দেখা যায় না সব স্থানটা ভালো করে। 50টা মশালের আলো জ্বলে, তাতেও আলো হয় না যথেষ্ট। মেয়েদের চলাফেরার পক্ষে স্থানটা সুবিধার নয়। গুন্ডা জড়ো হয় অনেক। দেবী দর্শনের আকাঙ্ক্ষা মেয়েদের মনে এতই প্রবল যে ভয় ঠেলে তারা দেবীর পা দুখানি স্পর্শ করা, পূজার ফুল মাথায় নেওয়া, চরণামৃত মুখে দেওয়ার আকাঙ্ক্ষা চরিতার্থ করে প্রতি বৎসর ওই দিনে। দেবীবর স্ত্রীকে ও চম্পককে দেবী দর্শন করিয়ে আনেন সাবধানে সন্ধ্যায়। বেশি রাতে যেতে দেন না কখনো। গহনা চুরি, টাকা চুরি তো হয়েই থাকে, এমনকি মানুষ চুরিও হয়েছে শোনা যায় মাঝে মাঝে। এবছর পূজার দিন গভীর রাত্রে পূজা শেষ করে পুরোহিত দেবীবর মন্দিরের দ্বার পেরিয়েছেন। নারী কণ্ঠে ফিসফিস কথাবার্তা শুনলেন। একজন বলছে, মেয়েটা গেল কোথায়? বিপদ বাঁধালো দেখছি। বোকা মেয়ে, বাড়িতে না বলে দলের সঙ্গে চলে এলো, এখন ফিরে গিয়ে বলা যাবে কি? দ্বিতীয় মেয়েটি বলছে, হাত হাতে মেয়ে দল ছেড়ে সরে গেল কেন বলো দেখি, আমাদের হাতে দড়ি দেবে শেষটা। অন্ধকারে কে যেন তাকে ছিনিয়ে নিয়ে গেল, দুশ্মন চেহারার একটা গুন্ডা মনে হলো। সর্বনাশ, এখন উপায়? ফিরে গিয়ে বলা যাবে আমরা কিছু জানি না, যাইনি সে আমাদের সঙ্গে। বাবারে, তাই কি হয়? পাড়ার লোক ডেকেছে, রোগা মেয়েটা ছেলে কোলে নিয়ে আমাদের সঙ্গ ধরে পথে পথে চলেছে। মর্গে তবে যা খবর দিয়ে,
থানায় হাজির হয়ে সাক্ষী দেগা। তোর সাহস তো খুব বেশি। সাহস নয় দিদি, মিথ্যা বললে আরো প্যাঁচে পড়তে হবে। তার চেয়ে তার স্বামীকে গিয়ে সত্য খবরটা দেওয়াই ভালো। কথা শোনা গেল না আর। কে জানে কোন দিকে তারা সরে পড়ল অন্ধকারে। পুরোহিত উদ্বিগ্ন হয়ে ভাবতে লাগলেন ব্যাপার কি। ধীরে ধীরে মন্দিরের সিঁড়ি দিয়ে কয়েক ধাপ নেমেছেন। দেখলেন মন্দিরের শেষ ধাপে শোয়ানো একটি শিশু ঘুমিয়ে আছে। অনুমানে বুঝলেন সেই হারানো মেয়েটির শিশুই হবে। কার্তিক মাসের হিম। শিশুটিকে এইখানে ফেলে রেখে গেলে হিম খেয়ে সে মারা পড়তে পারে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দেবীবর খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন সেইখানে। শেষে মন্দিরের পুরানো ভৃত্য নফরকে বললেন, শিশুটিকে তুলে নিয়ে চল আমার সঙ্গে। পুরোহিত এগিয়ে চললেন, শিশু কোলে নফর পিছু পিছু। দুয়ার বন্ধ করে দিয়ে মামি ভাগ্নি শুয়ে ঘরে। নফরের বউ আছে আগলে তাদের। কড়া নাড়তেই চম্পক বেরিয়ে এসে মামাকে দুয়ার খুলে দিল। মামার পেছনে শিশু কোলে নফরকে দেখে সে আশ্চর্য হয়ে গেল। মামা বললেন, শিশুটিকে কোলে করে ঘরে নিয়ে যা চম্পক। মামার আজ্ঞায় চম্পক তাড়াতাড়ি নফরের কোল থেকে শিশুকে নিজের কোলে তুলে নিয়ে মামিমার ঘরে গিয়ে বলল, মামিমা, দেখুন দেখুন কি সুন্দর শিশু এনেছেন মামা বাবু। মগ্নময়ী ঘুমের ঘোরে বিস্ময়ে চোখ বড় করে বললেন, শিশু? মামা বাবু এনেছেন? কোথা থেকে? কে জানি। তা নিজে এসেছেন তো? হ্যাঁ, সঙ্গে নফর আর ওই শিশু। অবাক কাণ্ড, কার শিশু কুড়িয়ে আনলেন? শিশুটি বড্ড সুন্দর মামিমা, দেখুন না চেয়ে। কোথা থেকে আনলেন না জেনে এখনই চুয়াচুই করাস নে সব। দেবীবর ঘরে ঢুকে বললেন, খুব ভালো জাতের ছেলে, ভদ্রলোকেরই ছেলে। নিশ্চিন্ত মনে তাকে ঘরে স্থান দাও। দেবীর প্রসাদ বলেই জেনে রেখো। চম্পক শিশুটিকে কোলে নিয়ে বারংবার তার মুখে চুমো খেতে লাগল। শিশুটি নাড়া পেয়ে ঘুম ভেঙে কেঁদে উঠল। ক্ষিপ্র হাতে চম্পক তাকে নিজের ঘরের তক্তায় শুইয়ে ঘরে রাখা দুধ খানিকটা পাতার জালে গরম করে খাইয়ে তাকে ঘুম পাড়ালো। ভোরে উঠে চম্পক দেখল শিশু তার গায়ের উপর পড়ে তাকে মা মা বলে ডাকছে। কচি শিশু চিনতে পারেনি সে নিজের মা কিনা। মন্দিরের পূব ধারে প্রকাণ্ড একটা পুকুর, দুদিকে বাঁধা ঘাট। পূর্ব রাজাদের আমলের পুকুরটা দেবতাদের কাজে এখন ব্যবহার হচ্ছে। এখন সেটি দেবত্র সম্পত্তির অন্তর্গত। পুরোহিত পূজায় যাচ্ছেন। পথে হইচই শুনে এগিয়ে গেলেন পুকুরের দিকে। দেখলেন একটি ক্ষীণাঙ্গী কিশোরীর মৃতদেহ জলে ভাসছে। কি করে জলে ডুবল, কখন মারা গেল, কেউ তার খবর বলতে পারছে না। চিন্তিত মনে তিনি মন্দিরের দিকে ফিরলেন। মনে মনে ভাবলেন হয়তোবা মেয়েটি ওই খোকারই মা। কথাটা তার মনে চাপা রইল, দ্বিতীয় ব্যক্তিও জানল না। এরপর 3 বৎসর কেটে গেছে। শিশুটি চম্পকের ভরা স্নেহের কোলে দিনে দিনে বেড়ে উঠে 3 বছরেরটি হয়েছে। দেবীর দান ভেবে চম্পক তার নাম রেখেছে প্রসাদ। দেবীবর বলে দিয়েছেন, চম্পক, এ খোকা তোর, তোর যা খুশি নাম দে, যেমন করে চাস মানুষ কর। মনে মনে ভাবতেন, কি জানি খুঁত পড়া মেয়ে চম্পার যদি আর বিয়ে নাই হয়, তবু ছেলেটাকে নিয়ে অন্তত জীবন কাটাতে পারে। প্রসাদ চম্পককেই মা বলে জানে, মা বলেই ডাকে। মা সম্বন্ধে তার অন্য কোনো ধারণাই জন্মে নাই। শিবরাত্রিতে শ্যামাকালীর মন্দিরে দেবীর পূজা হয় ধুম করে। বহু লোক শ্যামাকালীর মন্দিরে এসে রাত জাগে। দেবী দর্শন, জাগরণ সব তাদের একসাথে হয়।
ভোরের সময় উপবাসের পারণ, সকলেই জলযোগ করবে সেই সময়। সেই ভোরে মন্দিরের দ্বার খুলে পুরোহিত দেখেন দেবীর গলায় বড় বড় মুক্তার নহর গাঁথা, বড় বড় পান্নার খামি দিয়ে থাকে থাকে সাজানো সরস্বতী হার পরানো। দেবীর গলায় ফুলহার চিরদিনের দেখা, এই গলায় আজ রত্নহার কে পরালো? বিস্ময়, মহাবিস্ময়। পুরোহিত স্তম্ভিত, একলা এগুতে পারছেন না। অলৌকিক দৈব ঘটনা না মানুষের কাজ? হতবুদ্ধি হয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। পূজাক্ষণের কথা মনে রইল না। হঠাৎ ঢ্যাঁড়রা পেটার শব্দ। রাজবাড়ির বরকন্দাজরা ঢ্যাঁড়রা পিটে ফিরছে। রানীমায়ের গলায় মুক্তাহার গত রাত্রে চুরি গেছে, বহুমূল্য হার, পাওয়া চাই চাই, নতুবা রাজা বাহাদুর মাথা রাখবেন না কারো। দাস দাসী পাইক বরকন্দাজ সবাই সন্ত্রস্ত, ভীত। পুরোহিত দেবীবর হেঁকে বললেন, দেখো মায়ের মুক্তাহার দেখো, এটি কি রানী মায়ের হারানো হার? উপস্থিত সকল লোক বিস্মিত, চমৎকৃত। পাইক ছুটল রাজবাড়ি খবর দিতে। খবর শুনে স্থির হল রানীমা নিজে আসবেন নিজের গলার হার চিনতে। ঘণ্টাখানেকের মধ্যে রানীমায়ের পালকি এসে হাজির। সঙ্গে এসেছেন রাজ দেওয়ান, ব্যাপারের তদন্ত করতে। দেওয়ান বললেন চোরের কাজ। রানীমা বললেন, মায়ের গলায় হার কি মানিয়েছে, এ হার আমি খুলতে পারবো না। দেওয়ান বললেন, অনেক দামি হার মা, দেবীর গলায় থাকলে চুরি যাবার সম্ভাবনা থাকবে প্রতিক্ষণে। পুরোহিত বললেন, রানীমা খুলে নিন, দেবী মন্দিরের গহনা চুরির খবর সবাই জানে, এতে চোরের উপদ্রব পড়বে আমাদেরও উপর, তাতে আবার প্রাণের ভয় আছে। যাই বলুন আপনারা, হার আমি খুলে নিতে পারবো না, রানীমা উত্তর দিলেন। দেওয়ানজি এক বুদ্ধি ঠাউরালেন, বললেন, হারের দাম কত রানীমা? দাম জানে কে, এ তো আজকের জিনিস নয়, বহু পুরুষ আগেকার কেনা। রাজবাড়ি তখন এই পুরনো নহরেই ছিল, আজ আবার সেই পুরনো হার পুরনো নহরেই ফিরে এসেছে। দেওয়ানজি, এ তো ফিরিয়ে নেওয়া যায় না। এদিকে চোরের ভয়ে পুরোহিত হার রাখতে অত্যন্ত নারাজ, মহা সমস্যা। ভেবে চিনতে দেওয়ানজি বললেন, রাজবাড়িতে যে দেবী মূর্তি আছেন তারই গলায় এ হার পরানো থাকবে, সেখানে পাহারা অনেক, চোরের ভয় নাই। এ পুরো মাঠে মুক্তাহার কেন, দেবী আছেন সর্বত্র মা। কথাটা রানীমায়ের মনে লাগল, বললেন, মূল্য তো দিতে হবে দেওয়ানজি, এখানে তাহলে মূল্য দিতে হবে। মূল্য কত হবে মা? আপনি অনুমান করুন। 30,000। তা তো হবেই, এই টাকা আপনি পুরোহিত ঠাকুরের হাতে দিন, তিনি দেবীর অভিপ্রায় বুঝে এই টাকা ব্যবহার করবেন। পুরোহিত দেবীবর আনন্দে উৎফুল্ল হয়ে বলে উঠলেন, দেবী শ্যামাকালীর অর্থ আর কে নেবে শ্যামাকালী পাঠশালা ছাড়া? এই অর্থে পাঠশালার প্রভূত উন্নতি সাধন করা যাবে, তাতে বহু জনের কল্যাণ, জীবের কল্যাণই তো মায়ের আশীর্বাদ। শ্যামাকালী পাঠশালা আজ উচ্চ ইংরেজি শিক্ষালয়ে পরিণত হয়েছে। নূতন শিক্ষক এসেছেন কয়েকজন। অশোকনাথ মুখুজ্জে MA BT, তিনি হেডমাস্টার হয়ে এসেছেন। শিক্ষালয়ের নামটি আছে পূর্বেরই মতো, শ্যামাকালী পাঠশালা। রানীমা নাম বদল করতে নারাজ, দেবীর নামে শিক্ষালয়টি উৎসর্গীকৃত। প্রথম যেদিন অশোকনাথ এসে বিদ্যালয়ে পৌঁছলেন, তার মুখ দেখে পুরোহিত দেবীবর চমকে গেলেন। অবিকল শিশু প্রসাদের মুখ যেন বসানো রয়েছে। পুরোহিত এই বিদ্যালয়ের কর্মাধ্যক্ষ, তারই উপর তত্ত্বাবধানের সব ভার।
প্রসাদের সঙ্গে অশোকনাথের মুখশ্রীর সাদৃশ্যের কথাটা তিনি মনে চেপে রেখেই তার সঙ্গে পরিচিত হতে লাগলেন বেশি করে। জানলেন তার স্ত্রী নাই, বিপত্নী কি কুমার সেটা জিজ্ঞাসা করতে পারলেন না সহজে। দিন কাটল, 6 মাস চলে গেল। স্ত্রীকে একদিন গোপনে পুরোহিত বললেন, একটা বড় গোপনীয় কথা কানে না যায় কারো, মনে মনে ঘুরছে, কাউকে বলতে সাহস হচ্ছে না। শ্যামাকালী পাঠশালার হেডমাস্টার অশোকনাথ মুখুজ্জের মুখের সাদৃশ্য এতই প্রসাদের মতো যে তিনি ওর আত্মীয় না হয়ে যান না, বাপও হতে পারেন। চম্পক শুনলে ভয়ে সারা যাবে, ভাববে তার খোকাকে কেউ তার আত্মীয় হয়ে দাঁড়িয়ে কেড়ে নিয়ে না যায়। বেচারি চম্পক তাকে ছাড়তে পারবে না কখনো, এমনই সে মায়ায় জড়িয়েছে ওকে মানুষ করতে। যাই হোক, আমি অশোককে একবার নিমন্ত্রণ করে নিয়ে আসি বাড়িতে। তুমি প্রথম দেখো, তোমাতে আমাদের দৃষ্টির মিল হয় কি না একবার দেখি। পরদিন বৈকালে অশোকনাথকে নিয়ে বাড়ি এলেন দেবীবর। আড়াল থেকে দেখে মগ্নময়ী দৃঢ়রূপে ধরে নিলেন, নিশ্চয়ই এ প্রসাদের বাপ হবে। অবিকল এক মুখ। জলযোগ করে অশোকনাথ হলেন বিদায় সন্ধ্যার পরে। রাত্রে স্বামীকে মগ্নময়ী বললেন, নিশ্চয়ই প্রসাদের বাপ হবে গো, ভালো করে খবর নাও। আরে বিপত্নিক হলে দাও না চম্পকের সঙ্গে বিয়ে, সব দিকেই তাহলে মঙ্গল ঘটে। কথাটা দেবীবরের বড্ড মনে লেগে গেল। তিনি উঠে পড়ে এই কাজে উদ্যোগী হলেন। একদিন সন্ধ্যায় দুজনে বেড়াতে বেরিয়ে দেবীবর অশোকনাথকে বললেন, আপনি আমাকে বিশ্বাসী বন্ধু মনে করতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই। একটি রহস্যময় ব্যাপার আমাদের মনের মধ্যে তোলপাড় হয়ে আমাদিগকে ব্যাকুল করে তুলেছে, আপনাকে সেটা বলতে চাই। অশোকনাথ বললে, নিশ্চয়ই। অশোকনাথের বুকটা কেমন নাড়া পেয়ে উঠল। বুকের ভেতরের একটা চাপা বেদনা আজ পুরোহিতের সামনে হঠাৎ ভেঙে বেরিয়ে না পড়ে। বলুন, আমি প্রস্তুত আছি শুনতে। ক্ষমা করবেন আমাকে, আমার প্রশ্ন, আপনি কুমার না বিবাহিত না বিপত্নিক? এ কথাটা আমার পক্ষে বড় কষ্টদায়ক। আপনার কি এতে কিছু প্রয়োজন আছে? আপনাকে অবিশ্বাস করছি না, প্রশ্ন করছি মাত্র। জানি এরূপ প্রশ্ন ভদ্রতা সঙ্গত নয়, তবু বাধ্য হয়েই প্রশ্নটা করছি, মানে কারণ আছে। কারণটা কি আগে যদি বলেন, তবে শেষে আমার যদি কিছু বলার থাকে তো বলবো। দেবীবর একটি শিশুকে 3 বৎসর পূর্বে কালী পূজার রাত্রে কুড়িয়ে পাওয়ার ঘটনা থেকে আজ পর্যন্ত সেই শিশু তার বাড়িতে যে পালিত হচ্ছে, এই ঘটনা অশোকনাথকে বললেন। তার এত সাদৃশ্য আপনার চেহারার সঙ্গে যে খুব সম্ভব আপনার কোনো আত্মীয় হবে। ছেলেটিকে আমি একবার আপনাকে দেখাতে চাই। অশোকনাথের বুকের ভেতরটা যেন মুঠো করে চেপে ধরল কেউ। অস্পষ্ট স্বরে বললেন, দেখাবেন দেবীবাবু? ঠিক হলো, পরদিন সন্ধ্যায় অশোকনাথ বাড়ি আসবেন পুরোহিতের। এদিকে চম্পক শুনেছে প্রসাদের বাবা আসছেন আজ। সে ধরে নিয়েছে যিনি আসছেন তিনি প্রসাদের বাবা। ভয়ে তার বুকের ভেতর কাঁপছে। তার খোকাকে এবার কে যেন কেড়ে নেবে। সারাদিন সে জল স্পর্শ করেনি, কেঁদে কেঁদে দিন কাটিয়েছে। মামা মামি সান্ত্বনা দিচ্ছেন, সে প্রবোধ মানে না। অনেক বুঝিয়ে ধমক দিয়ে মামা তাকে বৈকালে একটু ডাবের জল খাওয়ালেন। খোকাকে সে আজ কিছুতেই ছাড়বে না, তার বাপের কাছে যেতে দেবে না। মনে মনে এই পণ করেই বসে আছে সে। সন্ধ্যায় অশোকনাথ উপস্থিত হলেন। চম্পক ভেবে আছে, না জানি আগন্তুক লোকটা কিরকম দুষ্ট চেহারার হবে, নতুবা সে কি খোকাকে কেড়ে নিতে আসে।
ভয়ে ভয়ে সে দুয়ারের ফাঁক দিয়ে চোখ ফেলল অশোকনাথের মুখের দিকে। ও মা, কি সুন্দর মুখ! অবিকল যে খোকার মতো, দুষ্টতা মাখানো নাই সে মুখে একটুও। ব্যথা সরিয়ে তার অন্তর যেন লুটিয়ে পড়ল অশোকনাথের পায়ে। গুমড়ে গুমড়ে সে বলল, খোকাকে কেড়ে নিও না গো। দেবীবর চম্পকের ঘরে গিয়ে খোকাকে কোলে নিয়ে বেরিয়ে এলেন অশোকের সামনে। ধরলেন তার মুখটি তুলে, সঙ্গে সঙ্গে বললেন, আমার ভাগ্নি চম্পকলতা একে লালন করেছেন পুত্র স্নেহে। খোকাকে ছাড়তে পারা তার পক্ষে অসম্ভব। আপনি এখন বলুন, ছেলেটি আপনার কে? অশোক বললেন, মর্মান্তিক ঘটনা। আমার ছেলে ছিল, তাকে ফিরে পাবার আশা ছিল না। গত কথা অভিশাপের মতো আমার জীবনে জড়িয়ে আছে। খোকা আমার দেবী শ্যামাকালীর মন্দিরেই তার জন্মঋণ পরিশোধ করেছে। আপনার ভাগিনেই যিনি তাকে মানুষ করেছেন, খোকা এখন তাঁর। আমার দাবি দেওয়া কিচ্ছু নাই। পুরোহিত তখন অশোকনাথের কাছে চম্পকের বিবাহ বিভ্রাটের আমূল বৃত্তান্ত এবং খুঁত পড়া কুমারী জীবন নিয়ে তার মামা বাড়িতে বাসের খবর সবিস্তারে জানালেন। সঙ্গে সঙ্গে প্রস্তাব করলেন, আমার ও আমার স্ত্রীর বড় সাধ, চম্পকলতাকে আপনি গ্রহণ করেন। অশোকনাথ বললে, অপরিশোধনীয় ঋণ আমার তাঁর কাছে, তবে তাঁর ইচ্ছা কি আগে জানুন। পুরোহিত ডাক দিলেন, মা চম্পক, শোনো, খোকাকে চিরজীবনের জন্য যাতে তোমাকে ছাড়তে না হয় তার ব্যবস্থা করছি। তোমার শিকার আছে তো? চম্পকের সুগঠিত স্বাস্থ্যোজ্জ্বল মূর্তি এবং স্নেহে উদ্ভাসিত মনটি মুখে ফুটে রয়েছে দেখে অশোকনাথ বিমুগ্ধ চোখে চেয়ে রইলেন পলক শূন্য হয়ে। বিনা আয়োজনে বিনা উদ্যোগে নিজে পৌরোহিত্য করে সেই রাতেই অশোকনাথের হাতে দেবীবর চম্পককে সম্প্রদান করলেন। বিনা যত্নে শয্যাপাতা ঘরে চম্পকের হলো বাসর। সেকেলে কাঁচ ঘেরা লণ্ঠনে তেলের ঘোলাটে আলো জ্বলছে মিটির মিটির। তার বাসর ঘরের দীপসজ্জা। খোকা ঘুমিয়ে আছে আগে থেকেই বিছানায়। কর্মনিপুণা চম্পকলতার তখনও কাজে মন। অশোকনাথ বিছানায় গেলেন, চম্পক গেল পাশের ঘরে কাজ সারতে। কাপড় চোপড় গুছিয়ে রেখে ভোরের সময় যা কিছু দরকার হবে তার ব্যবস্থা করে এসে বসল সেই বিছানা পাতা তক্তার একটি কোণে। অশোকনাথ তখন মশারির মধ্যে বসে আছেন, শোন নাই। বললেন, চম্পক, শোবে না? খোকাকে কোলে নেবেন না? তুমি কোলে দাও। চম্পক মশারির ভেতর ঢুকে ঘুমন্ত খোকাকে তুলে নিয়ে তার দুই গালে দুটো চুমু দিয়ে অশোকনাথের কোলে শুইয়ে দিল। বিমুগ্ধ অশোকনাথ চম্পকের হৃদয়ের অতল স্পর্শ গভীরতা অনুভব করে তার হাতটি ধরে বললেন, অতুলনীয় দান। কথাটা চম্পকের কানে গেল না। ঝাপসা আলোয় সে এক দৃষ্টে অশোকের মুখের দিকে চেয়ে আছে। ধীরে ধীরে অস্ফুট কণ্ঠে বললে, দুটি মুখ অবিকল একরকম, কি সুন্দর। উদ্বেলিত হৃদয়ে অশোক চম্পকের দুটি হাত নিজের দুই হাতে ধরে বললেন, প্রেম কি সুন্দর, তুমি কি সুন্দর। পুরোহিত রাত্রেই কুশণ্ডিকা সেরেছিলেন, সকালে পূজার ক্ষণে তার সময় হবে না বলে। চম্পকের স্বামীর গৃহে যাত্রার সময় হয়ে এলো। যাবার সময় দেবী শ্যামাকালীকে সে প্রণাম করে যাবে।
মন্দিরে প্রবেশ করে দেবী মূর্তির পদতলে আগে খোকাকে দিল শুইয়ে। শেষে মায়ের চরণে মাথা ঠেকিয়ে মনে মনে বলল, মা শ্যামা কালী, কি ধন দিয়েছিলি মা। দেবীর পদতল ছেড়ে ইত্য বছরে প্রসাদ কখন যে মায়ের কোলে উঠে মায়ের গলা জড়িয়ে ধরেছে, সেদিকে চম্পকের হুঁশ নাই। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। প্রতি সোম ও বৃহস্পতিবার ঠিক দুপুর 2টোতে আসি নতুন গল্প গল্প একান্তেতে। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।